जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। স্বামী শিবময়ানন্দ। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহাধ্যক্ষ শ্রীমৎ স্বামী শিবময়ানন্দজির পূর্বাশ্রমের নাম রণেন্দ্রনাথ সেন। তার জন্ম বিহারের সাহরসা জেলার, বর্তমানে সুপৌল জেলা, সুপৌল শহরের ধন্বন্তরী গোত্রের এক বৈদ্য ব্রাহ্মণ বংশে। সেদিন ছিল বৃহস্পতিবার, 20 ডিসেম্বর 1934, 1341 বঙ্গাব্দের 24 অগ্রহায়ণ, পূর্ণিমা তিথি। তাদের পূর্বপুরুষের বাস বর্তমান বাংলাদেশের খুলনা ডিভিশনের মূল ঘরে। মহারাজের ঠাকুরদা চন্দ্রকান্ত সেন সরকারি চাকরির সুবাদে মূল ঘর থেকে সুপৌলে এসে বসবাস করতে থাকেন। সেখানে তিনি একটি কালীবাড়িও প্রতিষ্ঠা করেন। রণেন্দ্রনাথের বাবা জিতেন্দ্রনাথ সেন ছিলেন পেশায় ডাক্তার। সুপৌল ও নিকটবর্তী কয়েকটি এলাকায় চিকিৎসক হিসেবে কাজ করেছেন। তার 11টি সন্তান, 6 ছেলে ও 5 মেয়ে। রণেন্দ্রনাথ ছিলেন তার 9ম সন্তান, ভাইদের মধ্যে 5ম। তার ঠাকুরদা কাশীবাস করার জন্য কাশীর অগস্ত্যকুণ্ডে চন্দ্রভিলা নামে একটি বাড়ি কিনেছিলেন। 1941 সালে জিতেন্দ্রনাথ সপরিবারে বাবার সঙ্গে কাশীতে এসে বাস করতে থাকেন। 1945 সালে বাবা জিতেন্দ্রনাথের মৃত্যুর পর মা চারুবালা দেবী সন্তানদের নিয়ে কাশীতেই থেকে যান। পাড়ার এডুকেশন একাডেমি নামক স্কুলে রণেন্দ্র 5ম শ্রেণী পর্যন্ত পড়ে 6ষ্ঠ শ্রেণীতে কাশীর বিখ্যাত চিন্তামণি মুখার্জি অ্যাংলো বেঙ্গলি কলেজিয়েট স্কুল এ ভর্তি হন। সেখান থেকেই তিনি উত্তরপ্রদেশ বোর্ডের উচ্চ মাধ্যমিক, বর্তমানে মাধ্যমিক পরীক্ষায় 2য় বিভাগে উত্তীর্ণ হন 1952 সালে। 1954 সালে কাশীতে কামাচ্ছা অঞ্চলে অবস্থিত সেন্ট্রাল হিন্দু কলেজ থেকে বিজ্ঞান নিয়ে আইএসসি, বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন 2য় বিভাগে। এরপর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে 1956 সালে বিজ্ঞান ও গণিতে 2য় শ্রেণীতে স্নাতক ও 1959 সালে ওই বিশ্ববিদ্যালয় থেকেই গণিতে স্নাতকোত্তর উত্তীর্ণ হন 1ম শ্রেণীতে। তিনি ছাত্র হিসাবে বরাবরই মেধাবী ছিলেন। ইন্টারমিডিয়েটে ডিস্টিংশন পান বাংলায়, স্নাতকোত্তরে কলা বিভাগে 2য় স্থান অধিকার করেন এবং বিশ্ববিদ্যালয়ে গণিতের গোল্ড মেডেলিস্টও ছিলেন। তার প্রতিভায় আস্থাশীল ছিলেন তার অধ্যাপকরাও। পরবর্তীতে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডাক্তার জয়ন্ত বিষ্ণু নার্লিকার ছিলেন তার সমকালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের ছাত্র, যার বাবা ডাক্তার বিষ্ণু বাসুদেব নার্লিকার তখন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান। রণেনের স্নাতকোত্তরের মার্কশিট আনতে গেলে অধ্যাপক নার্লিকার সাহেব তাকে গণিতে গবেষণা বিভাগে অবিলম্বে ভর্তি হতে নির্দেশ দিয়েছিলেন। পরেও ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে তার বুদ্ধিদীপ্ত অধ্যয়নে খুশি হতেন তার উপনিষদের আচার্য
তদানীন্তন সহকারী সম্পাদক ও পরে দ্বাদশ সংঘোধ্যক্ষ স্বামী ভূতেশানন্দ মহারাজ। শাস্ত্রে সুপণ্ডিত ভূতেশানন্দজি পরবর্তীকালে বলতেন, তোমরা রনেনকে চেনো? রনেন আমার এত বুদ্ধিমান ছাত্র, ওকে কঠোপনিষদের পরীক্ষায় 100-100 দিতে হতো। বিহারের পূর্ণিয়াতে থাকতেন মহারাজের এক পিসিমা, নাম মণি পিসিমা। তিনি মাঝে মাঝেই আসতেন কাশীতে অগস্ত্যকুণ্ডের বাড়িতে। তিনি ছিলেন শ্রী রামকৃষ্ণদেবের ভক্ত। 1949 সাল থেকে তাঁর চলনদার হিসাবেই কিশোর রনেন যাতায়াত আরম্ভ করেন কাশী শ্রী রামকৃষ্ণ অদ্বৈত আশ্রমে। সেখানে তখন ছিলেন শ্রী শ্রী মা রাজা মহারাজ অথবা মহাপুরুষ মহারাজের মন্ত্রশিষ্য অনেক প্রাচীন সাধুরা। তখন অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ স্বামী অপূর্বানন্দ মহারাজ, শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য ও মহাপুরুষ মহারাজের সেবক। রনেন আরও সঙ্গ করেছিলেন মহাপুরুষ মহারাজের মন্ত্রশিষ্য ও মাস্টার মহাশয় শ্রীমর ঘনিষ্ঠ সাহচর্যধন্য স্বামী ধর্মেশানন্দজি, ধীরেন মহারাজ। মহাপুরুষ মহারাজের মন্ত্রশিষ্য ও বেলুড় মঠে শ্রী রামকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠার দিন মন্দিরের পূজারী স্বামী জ্ঞানদানন্দজি, নীলকণ্ঠ মহারাজ, শ্রী মা সারদা দেবীর সেবক ও শ্রী শ্রী মায়ের কথার সংকলক স্বামী অরূপানন্দজি, রাসবিহারী মহারাজ প্রমুখ প্রাচীন সন্ন্যাসীদের। ক্রমে কাশী অদ্বৈত আশ্রমে যাতায়াত বাড়তে লাগল কিশোর রনেনের। মাঝে মধ্যেই ছুটির দিনে চলে আসতেন অদ্বৈত আশ্রমের সাধুদের কাছে, গল্প করেন। স্বামী ধর্মেশানন্দ তখন অদ্বৈত আশ্রমের গ্রন্থাগারটি দেখাশোনা করতেন। দুর্গামণ্ডপের লাগোয়া দক্ষিণ পূর্বের ঘরটি তখন লাইব্রেরি। সেখানে ছিল অনেক বহুমূল্য গ্রন্থ। ধর্মেশানন্দজি রনেনকে খুব ভালোবাসতেন। তিনি কিশোর রনেনকে আস্তে আস্তে অফিসের কাজ, গ্রন্থাগারের খাতা লেখার কাজ দিতে শুরু করেন। গ্রন্থাগারের উইয়ে কাটা ও জরাজীর্ণ হয়ে যাওয়া বইগুলিকে পরিষ্কার করা হয়েছে। রনেন নতুন খাতায় সেগুলির নাম তুলে রাখতে লাগলেন স্কুলের ফাঁকে ফাঁকে। তার হাতের লেখা খুব সুন্দর ছিল। সে সময় কখনো কখনো নীলকণ্ঠ মহারাজের কাছেও যেতেন। গিয়ে আবদার করে বলতেন, মহারাজ খিদে পেয়েছে, খেতে দিন। নীলকণ্ঠ মহারাজ তাকে কখনো একটা পেয়ারা, কখনো একটা সন্দেশ এইসব দিতেন। সংস্কারবান তরুণ রনেনকে দেখে রাসবিহারী মহারাজও স্নেহ করতেন। দুপুরবেলা বসে অদ্বৈত আশ্রমের কাজগুলি করতেন তরুণ রনেন। ধর্মেশানন্দজির কাছে খাতা লেখার কাজ করেন দেখে একদিন রাসবিহারী মহারাজ তাঁর স্বভাবসুলভ বাঙাল ভাষায় তাকে বললেন, কলেজের পড়াশোনা কিছু করো নাকি কেবল খাতায় লিখো? মৃদু হেসে রনেন বললেন, না না, পড়াশোনাও করি। প্রসাদ পাইছো? হ্যাঁ পেয়েছি, ধরো এই পানটা লও। রনেন তো অবাক। ছেলে মানুষ বলে বড়রা কেউই তাদের পান খেতে দেয় না। উনি পান দিয়ে বললেন, খাও খাও। আমাদের মা ঠাকরুন খাওনের পর একটা কইরা পান হাতে দিয়া কইতেন, ছেলেরা আমার সামনে পান খাইলে আমার খুব আনন্দ। মহারাজ বলতেন, অরূপানন্দজি মহারাজ তাকে মায়ের এই কথাটি বলে পান খাওয়ার অভ্যাস ধরিয়েছিলেন।
সে সময় রামকৃষ্ণ সংঘের সহাধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ শেষ জীবনটা কাশীতেই কাটাবেন সিদ্ধান্ত নিয়ে কাশী সেবাশ্রমে বাস করছিলেন। সেখানেই দীক্ষাদি দিতেন। কলেজে পড়ার সময় থেকেই তরুণ রনেন অদ্বৈত আশ্রমের নানা অনুষ্ঠানাদিতে যোগ দিতেন। বিশেষ করে দুর্গাপূজার 5-6 দিন ও কালী পূজার সময় আশ্রমে রাত্রিবাসও করতেন। পূজার বিভিন্ন অনুষ্ঠানের স্বেচ্ছাসেবকের কাজ করতেন। তাই অদ্বৈত আশ্রমে 1952 সাল থেকেই তার বিশুদ্ধানন্দজিকে দর্শন করার সুযোগ হয়েছিল। বিশেষ করে দুর্গাপূজা ও কালী পূজার সময় পরপর কয়েক বছর মহারাজকে পূজা চলাকালীন দীর্ঘ সময় ধরে ধ্যানস্থ থাকতে দেখেছিলেন। বিশুদ্ধানন্দজির জপ ধ্যান পরায়ণতা তাঁর মনে গভীর ছাপ ফেলেছিল। 1956 সালের 26শে অক্টোবর স্বামী বিশুদ্ধানন্দ মহারাজের কাছে তাঁর দীক্ষা হয়। পরবর্তীকালে শিবময়ানন্দজি দীক্ষা প্রসঙ্গে স্মৃতিচারণ করেছেন, সে সময় পূজনীয় রাসবিহারী মহারাজ আমায় বলেন, বিশুদ্ধানন্দজির কাছে দীক্ষাটা নিয়া নে। আমি জিজ্ঞাসা করি, ইনি কি ব্রহ্মজ্ঞ? তিনি উত্তরে বলেন, ব্রহ্মজ্ঞ ট্রহ্মজ্ঞ রাখিয়া দে, এইখানে দীক্ষাটা নিলে ভেজাল পাবি না। মায়ের সেবক রাসবিহারী মহারাজ স্বামী অরূপানন্দজি শ্রী শ্রী মায়ের কথা 2 খণ্ডের সম্পাদক। সারা জীবন পূর্ব বাংলার ভাষাতেই কথা বলতেন। এই রাসবিহারী মহারাজের আরেকটি স্মৃতি শিবময়ানন্দজি শেষ জীবন অবধি বলতেন। একদিন রনেন দেখেন যে অদ্বৈত আশ্রমের প্রাঙ্গণে বড় জাম গাছটির তলায় খাটিয়ায় বসে রাসবিহারী মহারাজ রেডিও শুনছেন। রনেন তাকে বলেন, আপনি সাধু হয়ে কোথায় জপ ধ্যান করবেন, তা না রেডিও শুনছেন? উত্তরে রাসবিহারী মহারাজ বলেন, আরে আমি তো আর লুকায়া কিছু করছি না। এই খোলামেলা ভাবের শিক্ষাটি চিরকাল মহারাজের মনে ছিল, তাঁর চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছিল। এরই মধ্যে তার মনে বৈরাগ্যের শিখা জ্বলে উঠেছিল। রনেন তখন রামকৃষ্ণ সংঘে যোগদানের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তার গুরুর কাছে অনুমতি নিতে গেলেন। স্বামী বিশুদ্ধানন্দজি তাকে একটি চিঠি লিখে দেন সারগাছিতে শ্রী শ্রী মার মন্ত্রশিষ্য স্বামী প্রেমেশানন্দ মহারাজের নামে এবং তাঁর কাছেই যোগ দিতে বলেন। রনেন ট্রেন ধরে সোজা হাওড়া এসে দক্ষিণেশ্বর দর্শন করে বেলুড় মঠে চলে গেলেন। তার সঙ্গে করে নিয়ে এসেছিলেন কথামৃতের 5ম খণ্ডটি। তার দাদাকে রনেন আসার আগে জিজ্ঞাসা করেছিলেন, কথামৃতের কোন খণ্ডটি হারিয়ে গেলে তার মনে সবচাইতে কম কষ্ট হবে? দাদা ভেবেচিন্তে বলেছিলেন 5ম খণ্ডটি। সেটি রনেন সঙ্গে করে নিয়ে আসেন। একটি পোস্টকার্ডে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে মায়ের নামে চিঠি লিখে ডাক বাক্সে ফেলে দিয়ে এসেছিলেন। রনেন বেলুড় মঠে আসেন 11ই জুলাই 1959। ভিজিটার্স রুমে তাকে থাকতে দেওয়া হয়। সে সময় তিনি সবজি কোটা, স্বামীজির মন্দির পরিষ্কার, পূজার বাসন ধোয়া ইত্যাদি কাজগুলি করতেন। তাকে সারগাছি আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। তিনি সারগাছিতে আসেন ওই বছরেরই 29শে জুলাই। সংঘের এক প্রবীণ সন্ন্যাসী জানিয়েছেন, আমি জুন জুলাই মাসে একদিন সারগাছিতে প্রেমেশ মহারাজের কাছে গেছি।
দেখি একটি সুন্দর ছেলে বিনোদ কুটিরের ওদিকে থাকে, কাছা দেওয়া ধুতি, নীল জামা পরা। আমি প্রেমেশ মহারাজকে জিজ্ঞাসা করলাম, মহারাজ, এটি কে? মহারাজ বললেন, সে এক মজার ঘটনা। এই ছেলেটি কাশীতে ছিল। কাশী থেকে জিতেন মহারাজ অর্থাৎ বিশুদ্ধানন্দজি ওকে যোগদান করতে উৎসাহিত করেন ও হাতে একটা চিঠি দিয়ে বেলুড় মঠে পাঠান। জিতেন মহারাজ আমাকে একটি চিঠি দিয়েছেন যে এই ছেলেটি সাধু হতে চায়, একে আপনার কাছে পাঠাচ্ছি। প্রেমেশানন্দ মহারাজকে চিঠিতে স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ লিখেছিলেন, এই ছেলেটি কাশীর ছেলে, লেখাপড়ায় ভালো, স্বভাব চরিত্রও খুব ভালো। একে আপনার কাছে পাঠাচ্ছি আপনার সেবার জন্য। এতে এর আহার আর ওষুধ দুইই হবে। তখন প্রেমেশানন্দজির সেবায় পুরোপুরি যুক্ত হয়েছেন ব্রহ্মচারী সনাতন, বর্তমানে স্বামী সুহিতানন্দজি। তাই রনেনকে দেখিয়ে সারগাছির অধ্যক্ষ স্বামী সুখানন্দজিকে ডেকে প্রেমেশ মহারাজ বললেন, একে তোমার স্কুলে নিয়ে নাও, খুব কাজে লাগবে। তাই রনেনকে দেখিয়ে সারগাছির অধ্যক্ষ স্বামী সুখদানন্দজিকে ডেকে প্রেমেশ মহারাজ বললেন, একে তোমার স্কুলে নিয়ে নাও, খুব কাজে লাগবে। সুখদানন্দ মহারাজও খুশি হলেন। বিশুদ্ধানন্দজি মর্ত দেহে থাকতে মাঝে মাঝে ব্রহ্মচারী রনেনের খোঁজ নিতেন। সেই থেকে 1967 সালের আগস্ট মাস পর্যন্ত তিনি সারগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ছিলেন এবং এর প্রধান শিক্ষকও হয়েছিলেন। অবশ্য মাঝে 1 বছর বিটি পড়তে ও 2 বছর ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে ছিলেন। সারগাছি থাকাকালীন তিনি স্কুল প্রশাসন, শিক্ষকতা ছাড়াও পূজাও শিখেছিলেন। এর মধ্যে অবশ্য তিনি প্রেমেশানন্দজির অন্যরকম সেবা করার সুযোগ পেয়েছিলেন। প্রেমেশ মহারাজ তখন বৃদ্ধ ও অসুস্থ। রাত্রে একজন সেবক তাঁর কাছে থাকার প্রয়োজন হতো। 2-1 জন পালা করে রাত জাগতেন। স্কুলের দায়িত্ব শেষ করে রাত জাগার দলে এসে জুটতেন ব্রহ্মচারী রনেনও। অন্য সেবকটি তখন পাশের ঢাকা বারান্দায় বিশ্রাম নিয়ে নিতেন। তার পালা শেষ হলে রনেন মহারাজ অন্য সেবকটির কাছে এসে বলতেন, এবার আপনি হাত মুখ ধুয়ে মহারাজের কাছে যান। সারগাছিতে থাকাকালীন স্বামী অখণ্ডানন্দজির জন্মশতবর্ষ উপলক্ষে ব্রহ্মচারী রনেন একটি বিশেষ কাজ করেন। স্বামী অখণ্ডানন্দজির সমসাময়িক যারা তখনও জীবিত ছিলেন তাদের সঙ্গে সাক্ষাৎ করে অখণ্ডানন্দজির সম্পর্কে বহু অপ্রকাশিত স্মৃতি ও তথ্য সংকলন করে অঞ্জলি নামক স্মারক পত্রিকায় প্রকাশ করেন। এই প্রাচীন ঐতিহ্য রক্ষার অভ্যাসের ফলেই আরও পরবর্তীকালে তিনি বৃদ্ধ ও প্রয়াত সংঘের সন্ন্যাসীদের জীবনী, স্মৃতি সহ তথ্য সংকলনে আগ্রহী হয়েছিলেন এবং 2-1 জন সন্ন্যাসী ব্রহ্মচারীকে ওই কাজে নিযুক্ত করেন। শেষ দিন পর্যন্ত ওইগুলিকে পুস্তক আকারে রূপ দেবার চেষ্টায় ছিলেন। রনেন মহারাজ তাঁর প্রত্যেক ছাত্রকে গভীরভাবে বুঝতেন। কেবল শিক্ষক হিসেবেই নয়, ক্লাসের বাইরেও তাঁর কাছে ছাত্রদের ছিল অবাধ যাতায়াতের সুযোগ, একজন প্রকৃত বন্ধু ও পরামর্শদাতা হিসাবে। সারগাছি থেকে চলে আসার পরেও সময় সুযোগ পেলেই সেখানে যেতেন
সেখানে স্বামী সুখদানন্দজি, অনাময়ানন্দজি থেকে আরম্ভ করে সকলেরই তিনি অত্যন্ত প্রিয়পাত্র ছিলেন। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং প্রাক্তন ছাত্ররা অনেকেই তাঁর সঙ্গে দেখা করতে আসতেন। মহারাজও সকলের খোঁজ খবর নিতেন। মহারাজ ছিলেন আদর্শ শিক্ষক। সারগাছি স্কুলে তাঁর এক ছাত্র বলেন, জীবনে যদি ইংরেজি এতটুকু শিখে থাকি সে রনেন মহারাজের দান। ক্লাস 6-7 2 বছর ইংরাজি ব্যাকরণ পড়িয়েছিলেন মনে আছে। কত সুন্দরভাবে যে ওয়ার্ড মেকিং খেলা শিখিয়েছিলেন ক্লাস 6-এ তা বলে বোঝানো যাবে না। অনেক চেষ্টা করেছি বর্তমান প্রজন্মকে সেগুলো শেখানোর জন্যে, পারিনি। ভীষণভাবে ব্যর্থ আমি। কারণ যে ভালোবাসা নিয়ে তিনি আমাদের শিখিয়েছিলেন সে ভালোবাসা তো আমি দিতে পারিনি। 7-এ পড়ি, রনেন মহারাজের ইংরাজি ট্রান্সলেশনের ক্লাস। 2টো ট্রান্সলেশনের কথা মনে পড়ছে এই মুহূর্তে, যা আমার ব্যক্তিগত জীবনের আমূল পরিবর্তন ঘটিয়ে দেয় সেই বয়সেই। কিভাবে আজ আর সে কথা বলার ক্ষমতা নেই। সেই বাক্য দুটো হলো, 1 টাকায় টাকা আনে কিন্তু শান্তি আনিতে পারে না। মানি বিগেটস মানি বাট নো পিস অফ মাইন্ড। অন্যটি, নিজের সম্পদ নষ্ট করার অধিকার কারণ নেই। ওয়ান শুড নট অ্যাবিউজ ওয়ানস ওয়েলথ। পল্লী উন্নয়নে মহারাজের আগ্রহের সীমা ছিল না। গ্রামের নালী পরিষ্কার করার কাজে তিনি অগ্রণী। তার এক ছাত্রের স্মৃতি, সারগাছির তেঁতুলতলা থেকে সোজা যে রাস্তাটা আমাদের স্কুলের সামনে দিয়ে গেছে বাণীনাথপুরের দিকে, সেই মাটির রাস্তার পাশের নয়াঞ্জলির মতো নালীটাকে পরিষ্কার করা হবে। সেদিন রনেন মহারাজের যে রূপ দেখেছি সে আজও অম্লান। পরনের ধুতিটাকে হাঁটুর উপরে ভাঁজ করে উঠিয়ে হাতে কোদাল নিয়ে একাই 100। নোংরা কুকুর বেড়ালের মল তো আছেই, তবে সেদিন সকালের মানুষের মলই বেশি। মহারাজের কোনো ভ্রুক্ষেপ নেই বা কোনো বিকার নেই। অন্য কাউকে কিছু করতেও বলছেন না। আমরা হয় সামনে সামনে একটু একটু সাপ করছি ওপর ওপর, আর না হলে পিছন পিছন নোংরা তুলছি। কিন্তু ওই সোনার রঙের দেহে মুখে চোখে ঘাম ঝরে পড়ছে, আর অফুরন্ত উৎসাহে আমাদের এগিয়ে নিয়ে চলেছেন কোদাল হাতে। সেদিনের সেই শিক্ষা আমার জীবনের একটা দিক খুলে দেয়। তারপর থেকে আজ পর্যন্ত আমি যখন যেখানে থেকেছি, সে ভাড়া বাড়িতেই হোক বা কোম্পানির কোয়ার্টারেই হোক অথবা নিজের বাড়ি, কোথাও কোনো দিন নিজে ছাড়া অন্য কাউকে আমার পায়খানা পরিষ্কার করতে দিইনি। আজকে বুঝতে পারি লিডারশিপ কোয়ালিটি কাকে বলে। কর্তৃপক্ষের নির্দেশে ব্রহ্মচারী রনেন 1960 থেকে 61 পর্যন্ত বেলুড় মঠে সারদাপীঠের শিক্ষণ মন্দিরে বিএড কলেজ, তখন বিটি কলেজ বলা হতো, আসেন এবং বিটি পরীক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। এরপর 1965 থেকে 67 বেলুড় মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে কাটান। সেই সময় মঠে স্বামী মাধবানন্দজি, দয়ানন্দজি, জ্যোতিষ্বরানন্দজি, ওঙ্কারানন্দজি, বীরেশ্বরানন্দজি, রঙ্গনাথানন্দজি প্রমুখ বিশিষ্ট সন্ন্যাসীদের কাছ থেকে দেখার ও তাদের কথা শোনার সৌভাগ্য হয়। ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে থাকাকালীন তিনি বেলুড় মঠের পরিবেশ আরও ভালো করে আত্মীকরণ করেন। তাঁর আচার্যদের মধ্যে ছিলেন স্বামী ভূতেশানন্দজি, গম্ভীরানন্দজি, তত্ত্বানন্দজি, বোধাত্মানন্দজি ও অন্যান্যরা।
1964 সালে স্বামীজির জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সাধু সম্মেলনে তিনি দেখেছিলেন সেখানকার সংঘের নক্ষত্রমণ্ডলীকে। তাঁর স্মৃতি সেখানে ছিলেন নিখিলানন্দজি, প্রভবানন্দজি, সম্বুদ্ধানন্দজির মতো ব্যক্তিত্বরা। প্রভু মহারাজ তখন সাধারণ সম্পাদক, স্বামী রঙ্গনাথানন্দজি, লোকেশ্বরানন্দজি, এমনকি হিরণময়ানন্দজি প্রভৃতি আরও অনেকে ছিলেন, কিন্তু তারা তখনও অপেক্ষাকৃত বয়োকনিষ্ঠ। জ্যোতিশ্বরানন্দজি সভাপতি ছিলেন। তিনি তখন সংঘের একমাত্র সহাধ্যক্ষ। প্রেসিডেন্ট স্বামী মাধবানন্দজি তাঁর উরুর অস্থি ভেঙে যাওয়ায় চলাফেরা করতে পারছিলেন না, তাই জ্যোতিশ্বরানন্দজি সভাপতিত্ব করছিলেন। যতক্ষণ অন্যেরা বলছিলেন সভার পরিবেশ হালকা চালে আর আনন্দময় ছিল, কিন্তু যখন জ্যোতিশ্বরানন্দজি বলতে উঠলেন সেখানকার সমস্ত পরিবেশটা বদলে গেল। আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে আধ্যাত্মিকতাময় এক পরিমণ্ডল। তিনি কেবল 10টি বা 15টি বাক্য বলেছিলেন। তিনি বললেন কোনো কোনো সন্ন্যাসী বড়াই করছেন যে তারা সংঘে 40 বা 50 বছর ধরে আছেন, কিন্তু যদি আমাদের আধ্যাত্মিকতার বৃদ্ধি না হয় তবে সংঘে থেকে লাভ কি? বারবার তিনি বললেন যে আমাদের আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে হবে। তাঁর কথাগুলি যেন চাবুকের মতো সাধুদের বিবেকের ওপর আছড়ে পড়েছিল। এই ঘটনাটি মহারাজের মনে এমন দাগ কাটে যে তাঁর জীবনের প্রান্তভাগেও তিনি এইটি বারবার উল্লেখ করতেন। শারীরিক অসুস্থতার কারণে তার ব্রহ্মচর্য দীক্ষা হয় পরের বছর 1968 সালে। নাম হয় ব্রহ্মচারী পরেশ চৈতন্য। এর পরের বছরই 1969 সালে তাঁর সন্ন্যাস হয় স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে। নাম হয় স্বামী শিবময়ানন্দ। প্রশিক্ষণ কেন্দ্রের পর সারগাছি ফিরে গেলেও মঠ কর্তৃপক্ষ তাঁকে 1967 সালে নিয়ে আসেন বেলুড়ে সারদাপীঠের বিদ্যামন্দির কলেজে সহকারী প্রধান অধ্যাপক রূপে। পরে স্বামী শিবময়ানন্দজি হলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ 1969 থেকে 70। 1970 সালে নকশাল আন্দোলন ছড়িয়ে পড়ায় বিদ্যামন্দির কয়েক মাস বন্ধ ছিল। স্বামী প্রভানন্দজি মহারাজ প্রধান অধ্যাপক পদ ত্যাগ করলে শিবময়ানন্দজি প্রধান অধ্যাপক হন। তিনি বিদ্যামন্দিরে দুবার 1970 থেকে 72 এবং 1974 থেকে 80 প্রধান অধ্যাপক ছিলেন। তাঁর সময়ে বিদ্যামন্দিরের ছাত্র, বর্তমানে এক বরিষ্ঠ সন্ন্যাসী, সে সময়কার রনির মহারাজ সম্বন্ধে জানিয়েছেন, তার মুখে হাসি কম, খুব গম্ভীর প্রকৃতির স্বভাব, কিন্তু মিশলে প্রাণোচ্ছল ও আনন্দময় হাসি বেরিয়ে আসত। খুব ভালো। হিন্দিতে ভাষণ দিতেন। আমাদের ফার্স্ট ইয়ার ইন্টিগ্রাল ক্যালকুলাস পড়াতেন। স্পিরিচুয়াল হেরিটেজের ক্লাস নিতেন। অধ্যাপকদের সঙ্গে খুব বন্ধুত্ব ও দহরম ছিল। টিচার্স কমন রুমে অধ্যাপকদের সঙ্গে আড্ডাও দিতেন। বিদ্যামন্দিরের প্রত্যেক ছাত্র ও অধ্যাপকদের নাম জানতেন এবং পরিচয় ছিল। শেষ দিন পর্যন্ত ছাত্র ও অধ্যাপকদের সঙ্গে তিনি যোগাযোগ রাখতেন। তারাও তার সঙ্গে আজীবন যোগাযোগ রেখেছিলেন। বিদ্যামন্দিরের সব বিভাগের অধ্যাপকদের নাড়ি নক্ষত্র জানতেন। পরে এই অধ্যাপকদের কেউ কেউ তার কাছে মন্ত্রদীক্ষা নিয়েছিলেন। 1972 সালে মহারাজ বিদ্যামন্দির থেকে কাটিহার চলে যান
সেখানকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে। তিনি সেখানকার প্রথম সন্ন্যাসী প্রধান শিক্ষক। ওই স্কুল ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের অধীনে। তার নেতৃত্বে কাটিহার স্কুলের একটি ছেলে মাধ্যমিক পরীক্ষায় প্রথম 10 জনের মধ্যে ছিল। কাটিহারে মহারাজ খুব অল্প সময়ের জন্য থাকলেও ছাত্র, শিক্ষক, অভিভাবক ও ভক্তদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তার অঙ্কের ক্লাস ছাত্ররা খুবই পছন্দ করত। বহু বছর পরেও তিনি যখন সেখানে গেছেন, পুরানো দিনের লোকেরা তাকে মনে রেখেছিলেন। কাটিহারে স্কুল ছাড়াও পূজাসহ আশ্রমের প্রতিটি কাজের সঙ্গেই নিজেকে জড়িয়ে নিয়েছিলেন মহারাজ। অল্পদিন পরেই তাকে আবার চলে আসতে হলো বিদ্যা মন্দিরে। 1974 সালে বিদ্যা মন্দিরের সুষ্ঠু পরিচালনার জন্য প্রধান অধ্যাপকের দায়িত্ব নিয়ে কাটিহার থেকে বিদ্যা মন্দিরে ফিরে এলেন স্বামী শিবময়ানন্দজি। 1976 সালে সারদা পীঠের নতুন সম্পাদক হিসাবে এলেন পূজ্যপাদ স্বামী স্মরণানন্দজি মহারাজ। যিনি বর্তমান রামকৃষ্ণ সংঘের প্রাক্তন অধ্যক্ষ। বিদ্যা মন্দিরের এক প্রাক্তন অধ্যাপকের মন্তব্য, কাটিহার পূর্ব রণের মহারাজ এবং কাটিহার পরবর্তী রণের মহারাজ, এই দুজনের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেল। কাটিহার পূর্ব রণের মহারাজ ছিলেন বেশ কিছুটা একরোখা, কাট কথা বলতেন। ছাত্র বা অধ্যাপকদের সঙ্গে তেমন মেলামেশাও ছিল না। কিন্তু কাটিহার পরবর্তী রণের মহারাজকে দেখতে পায় তিনি এক ভিন্ন মানুষ। অধ্যক্ষ হিসেবে তিনি তার পূর্বসূরি বরুণ মহারাজ স্বামী প্রভানন্দজি প্রদর্শিত পথেই হাঁটলেন এবং অদ্ভুতভাবে অধ্যাপক, অশিক্ষক, কর্মচারী, হোস্টেল অধীক্ষক সকলের সাথে মেলামেশা করে তাদের সুখ দুঃখের সাথী হয়ে সকলের মধ্যে গড়ে তুললেন একটা টিম স্পিরিট। টিচার্স কাউন্সিলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলে তিনি শ্রী বিদ্যা মন্দিরের শ্রীবৃদ্ধি ঘটাতে আন্তরিক প্রয়াসী হলেন। অনেকের সাথেই তিনি একটা ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুললেন। বিদ্যা মন্দিরের প্রাক্তনীদের সাথে একটা যোগসূত্র স্থাপন করার উদ্দেশ্যে তৎকালীন অধ্যাপকদের কয়েকজনের সহযোগিতায় তিনি বিদ্যা মন্দিরে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন উৎসবের পুনঃপ্রচলন করেছিলেন। আজও সেটি বহাল রয়েছে। 1967 সালে সারগাছির প্রধান শিক্ষকের দায়িত্ব ছাড়ার সময় তিনি আমি যা যা করতাম শিরোনামে একটি কাগজে সমস্ত লিখে ভাঁজ করে টেবিলের ড্রয়ারে নিচের দিকে তা রেখে এসেছিলেন। কয়েক বছর পর তার উত্তরসূরি সেটি পান। পড়ে তার মনে হয়েছিল যে ওটি বোধহয় একান্ত অনভিজ্ঞ অল্পবয়স্ক সেই সন্ন্যাসীর জন্যই তিনি রেখে এসেছিলেন। সেই অনুসারে চলে তার উত্তরসূরি সেই সন্ন্যাসী সুফল পেয়েছিলেন। মহারাজের প্রশাসন যে কয়েকটি আদর্শের ভিত্তিতে চালিত হতো তা জানা যায় একটি ঘটনায়। একবার তার বয়োকনিষ্ঠ এক সন্ন্যাসী জানতে চান আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি নিয়ে কিভাবে কলেজ প্রশাসন চালানো যেতে পারে। তিনি তাকে একটি ছোট চিরকুটে কয়েকটি কথা লিখে দেন। তার মধ্যে কয়েকটি হলো কয়ে লেন্ড অল থিন এয়ার বাট ফিউ দাই ভয়েস শেক্সপিয়ার, অর্থাৎ সবার কথা শুনবে কিন্তু বলবে কম। প্রশাসনে এটি গুরুত্বপূর্ণ শিক্ষা। খ, নতুন জায়গায় বা পরিস্থিতিতে সাধারণত প্রথমেই কয়েক বছর বা দশক ধরে চলে আসা পদ্ধতির দোষ ত্রুটিগুলি তোমার নজরে পড়বে।
ধৈর্য ধরে খোলা মন নিয়ে বিবেচনা করলে তুমি তার মধ্যে ভালো জিনিসগুলি খুঁজে পাবে। গ. ধৈর্য ও ক্ষমার অভ্যাস করবে। ঠাকুরের কথা মনে রাখবে। তালেবস্য মূর্ধন্যস্য দন্তেস্য। যে সয় সে রয়, যে নাশ হয় সে নাশ হয়। তাঁর সময়ে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল বিদ্যামন্দিরের বেহাল আর্থিক অবস্থার দূরীকরণ। মহারাজের উদ্যোগে বিদ্যামন্দিরে কর্মশালা প্রভৃতির আয়োজন হয়। প্রায় এর হাত ধরেই কলেজে শুরু হয়েছিল বিজ্ঞান ও কলা বিভাগের বিভিন্ন কর্মসূচি। বজ্র কঠোর অথচ কুসুম কোমল হৃদয় ছিল মহারাজের। বিদ্যামন্দিরের ছাত্রাবাসের এক কর্মী এমন একটা গর্হিত কাজ করেছে যে তাকে আর ছাত্রাবাসে রাখা হবে না। তাকে 2 থেকে 3 দিন সময় দিয়েছেন ছাত্রাবাস ছেড়ে যাবার। কিন্তু ওই কর্মীর ওপর 2-3টি প্রাণী ছিল নির্ভরশীল। তাই মহারাজ তাকে যেমন ছাত্রাবাস ছেড়ে যাবার নির্দেশ দিয়েছেন, তেমনি তিনিই আবার গোপনে চেষ্টা চালিয়ে গেছেন অন্যত্র যাতে ওই কর্মীর একটি চাকরির ব্যবস্থা হয়। তিনি খুব সাহসী ছিলেন, ছাত্র দরদি তো বটেই। খুব কড়া হাতে নকশাল আন্দোলনকে সামলেছিলেন। যেসব ছাত্রেরা নকশালের নেতা তারা সংখ্যায় ছিল 5 জন। সিদ্ধান্ত হয়েছিল যে ওই 5 জনকে বিদ্যামন্দির থেকে টিসি দেওয়া হবে। আবার ওই সব ছেলেদের তিনি কলকাতার বিভিন্ন কলেজে ভর্তি করার ব্যবস্থা করেছিলেন যাতে তাদের ভবিষ্যতের শিক্ষা ব্যাহত না হয়। বিদ্যামন্দিরে ইংরেজিতে অনার্স নিয়ে একটি ছাত্র এসেছিল, খুবই বুদ্ধিমান, সম্ভবত একাদশ শ্রেণীর পরীক্ষায় প্রথম 10 জনের মধ্যে একজন। ছেলেটি রাত্রে অল্প সময়ের মধ্যে নিজের পড়াটা তৈরি করে নিয়ে বাকি সময়টা অন্যদের বিরক্ত করত। বিশেষ করে ওই সময়ে বিদ্যামন্দিরে নকশাল ভাবের প্রচারে তার হাত ছিল। সংশ্লিষ্ট হোস্টেল অধীক্ষক কিছুতেই তাকে সামলাতে পারছেন না বলে সমস্যাটা এলো রনিন মহারাজের কাছে। মহারাজ তখন একটি আলাদা বাড়িতে থাকতেন। মহারাজ ছেলেটিকে বললেন, তুই তো ইংরেজি নিয়ে পড়িস আর আমি অঙ্কের লোক, তোর কাছে আমি একটু ইংরেজি শিখব। তোকে আর হোস্টেলে থাকতে হবে না, তুই আমার কাছে থাকবি, হোস্টেলে কেবল খেতে যাবি। তার জায়গা হলো মহারাজের ভবনেই। এইভাবে সেই ছাত্রটির ভবিষ্যৎ জীবন এবং সেই সঙ্গে অন্য ছাত্রদের তার হাত থেকে রক্ষা করলেন মহারাজ। একবার একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। সবে বিদ্যামন্দিরে প্রথম পিরিয়ড আরম্ভ হয়েছে। তিনি তার অফিস ঘরে বসে আছেন। খবর এলো যে বিদ্যামন্দিরের ক্যাম্পাসের বাইরে থেকে বিদ্যামন্দিরের একটি ছেলেকে নকশালরা অপহরণ করে নীলাম্বরবাবুর বাগানবাড়ির দিকে নিয়ে গেছে। খবর পাওয়া মাত্র তিনি কাউকে নিয়ে দৌড়তে লাগলেন যাতে ছেলেটিকে উদ্ধার করা যায়। পিছনে আরো কয়েকজন দৌড়াচ্ছে, কিন্তু জিজ্ঞাসা করতে করতে আগেই তিনি নীলাম্বরবাবুর বাগানবাড়িতে পৌঁছে গেলেন। দেখলেন ছেলেটিকে কয়েকজন নকশাল ঘিরে আছে। নকশালরা বুঝতে পারল যে ভুল ছেলেকে ধরে নিয়ে এসেছে। মহারাজ যেতেই তারা ছেলেটিকে ছেড়ে দিলে। ছেলেটিকে উদ্ধার করে তিনি নিয়ে এলেন। ছেলেটি তখনও হাঁপাচ্ছে। নিজের প্রাণের মায়া ত্যাগ করে সেদিন তিনি ছেলেটিকে বাঁচিয়েছিলেন। শিবময়ানন্দজির সুযোগ্য নেতৃত্বে বিদ্যামন্দির ক্রমশই তার স্বাভাবিক ছন্দে ফিরে এসেছিল। বিদ্যামন্দির একটু স্থিতিশীল হতে না হতেই মঠ কর্তৃপক্ষ তাকে পাঠিয়ে দিলেন রহড়া রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী কলেজের প্রধান অধ্যাপকের দায়িত্ব দিয়ে। ওই সময় রহড়া কলেজের অধ্যাপকেরা একটা আন্দোলনে লিপ্ত ছিলেন।
ওই আন্দোলনের মোকাবেলা করবার জন্যই রনিন মহারাজকে সেখানে পাঠানো হয়েছিল। সে সময় জনৈক সন্ন্যাসী বলেছিলেন, রনিন মহারাজ হলেন ট্রাবল শুটার। যেখানেই অসন্তোষ, আন্দোলন ও গণ্ডগোল, সেখানেই রনিন মহারাজ। বিদ্যামন্দির ছেড়ে যাবার আগে সব দিক থেকে তিনি বিদ্যামন্দিরকে একটি সুরক্ষিত জায়গায় রেখে গেলেন। 1980 সালে তিনি বিদ্যামন্দির থেকে রহড়ায় আসেন। সম্ভবত তাঁর জীবনের কঠিনতম অধ্যায় এটি। সেই সময় তাকে একটি বিশেষ রাজনৈতিক দলের মদতপুষ্ট একদল অধ্যাপকের তীব্র বিরোধিতা, এমনকি শারীরিক নিগ্রহেরও সম্মুখীন হতে হয়। কয়েকজন অধ্যাপক সেই রাজনৈতিক দলটির প্ররোচনায় কিছু ছাত্র ও অভিভাবকদেরও বাধ্য করে নানাভাবে প্রতিষ্ঠান পরিচালনায় অসুবিধার সৃষ্টি করতে। সেই সময় মহারাজের আধ্যাত্মিক জীবনের দৃঢ় ভিত্তি, ঠান্ডা মাথা এবং সস্নেহ ব্যবহার তাকে অনেক সাহায্য করেছিল। আর ছিল তাঁর সবার সঙ্গে মেশার ক্ষমতা। রহড়াতে মহারাজ ছাত্রাবাসের ছাত্রদের মাঝেই খেতে বসতেন। তখন রাত্রে প্রায়ই আলু, মিষ্টি, কুমড়োর ঘ্যাঁট হতো। ছাত্ররা খেতে যাবার আগে ভাঁড়ার ঘর থেকে কাঁচা লঙ্কা নিয়ে যেত এবং পাতে ঘ্যাঁট পড়লে অনেকেই তার থেকে আলুগুলি তুলে নিত। দু একজনের দায়িত্ব ছিল সেই আলুগুলি এক জায়গায় করে লঙ্কা দিয়ে মেখে যারা যারা আলু দিয়েছে তাদের মধ্যে ভাগ করে দেওয়া। ছেলেদের সঙ্গে তাল দিয়ে এই আলু তুলে দেওয়ার দলে মহারাজও থাকতেন। ছেলেরা তাকে দিতে সংকোচ করলে নিজে চেয়ে নিতেন। এই অসুবিধার সময়ে বেলুড় মঠ কর্তৃপক্ষ তাকে সাহায্য করার জন্য ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রথম বর্ষের 6 জন ব্রহ্মচারীকে পাঠান। এই ব্রহ্মচারীরা কলেজের কাজে ও কলকাতায় হাইকোর্টে বিভিন্ন কাজে তাকে সাহায্য করতেন। সে সময় সংঘের আইনি উপদেষ্টা রূপে শক্তিনাথ মুখার্জি, দীপঙ্কর গুপ্ত ও শিবলাল বোস প্রমুখ আইনজীবীরা অনেক সাহায্য করেছিলেন। পরবর্তীকালেও মহারাজ এদের সাহায্য কৃতজ্ঞ চিত্তে মনে রেখেছিলেন এবং সব সময় যোগাযোগ রাখতেন। রহড়াতে তাকে দেখেছেন এমন এক প্রবীণ সন্ন্যাসীর স্মৃতি। মনে পড়ে 1981 সালে সাধুনিবাসের ঘরে কলেজের প্রাক্তন প্রিন্সিপাল একের পর এক কলেজের সমস্যাগুলো বলতে যাচ্ছেন। শিবময়ানন্দজি হেসে বললেন, আমাদেরকে রিলে রেসের ব্যাটন হাতে নিয়ে দৌড়তে হবে। এতদিন আপনি দৌড়লেন, এখন আমি দৌড়ব। কলেজে তখন আগুন জ্বলছে। উনি হেসে নিরুদ্বেগে নিজের ঘরে চলে গেলেন। পরের দিন উনি কলেজে গিয়েছেন। প্রিন্সিপালের চেয়ারের উপর একটি পোস্টার সাঁটা আছে, অ্যান ইম্পোস্টার ইজ রিপ্লেসড বাই এ ক্রিমিনাল। তৃতীয় বা চতুর্থ দিনে কলেজে গিয়ে প্রিন্সিপাল এর ঘরে ঢুকে দেখেন জনৈক অধ্যাপক প্রিন্সিপালের চেয়ারে বসে আছেন। উনি দূরের একটি চেয়ারে বসলেন। অধ্যাপক একটি সিগারেট ধরাবেন বলে মুখে নিয়ে তার দিকে একটি সিগারেট বার করে দিলেন। উনি দেশলাই জ্বালিয়ে সেই অধ্যাপকের সিগারেটটি ধরিয়ে দিলেন। অধ্যাপক এতটা ভাবতেই পারেননি। অধ্যাপক ধোঁয়া ওর মুখের উপর ছুঁড়ে বেরিয়ে গেলেন। বিকেলে আমরা ঘটনাটি জানলাম। মহারাজের মুখের হাসি কিন্তু অমলিন। এর অল্প কদিন পরে ছাত্ররা মহারাজকে কলেজের সামনে বেলা 11টা নাগাদ ঘেরাও করেছেন। তিনি সেখানে একটি গাছের গোড়ায় বসে আছেন। বালুকাশ্রম সম্পাদক মহারাজ সেটি জানতে পেরে নিজেই কলেজে যেতে চাইলেন এবং পুলিশকে খবর দেবেন কিনা জিজ্ঞাসা করলেন। শিবময়ানন্দজি কিন্তু মানা করলেন। বেলা 3:30 নাগাদ একজন অধ্যাপক
যিনি মিশনের সম্পূর্ণ বিরোধী, কিন্তু কলেজের ছাত্র, শিক্ষক, কর্মী সকলের কাছে মানিত, তিনি এসে বললেন, মহারাজ, আমি দুঃখিত। আপনাকে এইভাবে ঘেরাও করে ছাত্ররা বাইরে বসিয়ে রেখেছে, এর জন্য আমি ছুটে এসেছি। আপনি উঠুন এবং ঘরে যান, কেউ বাধা দেবে না। মহারাজ হেসে আশ্রমে ফিরে এলেন। আরেকদিন কলেজের ছাত্ররা বিশেষ রাজনৈতিক দলের যুবকদের সাথে নিয়ে মহারাজের অফিসের সামনের বারান্দায় লম্বা হয়ে শুয়ে তাকে বেরোতে দেয়নি। প্রায় সন্ধ্যা নাগাদ মহারাজ কলেজ থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন। কিছুদিন পর কলেজের ছাত্রদের উচ্ছলতার কারণে 11 জন ছাত্রকে টিসি দেবার সিদ্ধান্ত হয়। বহু নিবেদন, আবেদন, শাসানি সবকিছুর মধ্যে তিনি দৃঢ় ছিলেন, কিছুতেই সিদ্ধান্তে নড়চড় করেননি। 1985 সালে বেলুড় মঠে রহড়া কলেজ প্রসঙ্গে একটি আলোচনা সভা হয়। তাতে অনেকে নানা মত পেশ করেন। মহারাজ কিন্তু শুধু বলেছিলেন, সর্বভূতকে অভয় দান। সন্ন্যাসের এই মন্ত্রটি আমাকে মানতে হবে। এর কিছুদিন পরে তিনি তপস্যায় চলে যান। সূর্যের সমান গুণ নাই, কথাটির বাস্তব প্রয়োগ মহারাজের জীবনে দেখা গিয়েছিল। রহড়ায় তার অপ্রতিকারপূর্বক সহনশীলতায় আন্দোলনকারীদের কারো কারো মনে পরিবর্তন আসে। তিনি চলে আসার পর বিরোধী শিক্ষকেরা অনেকেই অনুতাপ করেছেন। তারা স্বীকার করেছিলেন যে মহারাজের সাথে খারাপ ব্যবহার করা ঠিক হয়নি। মহারাজ তখন তপস্যায় গিয়েছেন। তখন বেশ কিছুকাল তাকে না দেখতে পেয়ে 2 জন অধ্যাপক একদিন এক সন্ন্যাসীর কাছে জানতে চাইলেন মহারাজ কবে ফিরবেন। সেই সন্ন্যাসী বললেন, কেন, আপনারা তো চান না তিনি প্রধান অধ্যাপক থাকুন, এখন আবার তার খোঁজ নিচ্ছেন কেন? তারা একটু আমতা আমতা করে বলেছিলেন, আসলে কি জানেন, কলেজটা বড় ফাঁকা ফাঁকা লাগছে। এই সব আন্দোলন, কুকথা এগুলো তাকে প্রভাবিত করে কিনা জানতে চাইলে অন্য এক সময়ে শিবময়ানন্দজি এক বয়োকনিষ্ঠ ব্রহ্মচারীকে বলেছিলেন, জানিস তো, পুরাকালে সাধুদের কত তপস্যা করতে হতো, কুঠিয়া বাঁধতে হতো, ভিক্ষা করতে হতো। এখন শ্রী শ্রী মায়ের কৃপায় আমাদের মাথার উপর ছাদ আছে, 2 বেলা খাবারের ব্যবস্থা আছে। মা তাই এইসব পরিস্থিতি তৈরি করে আমাদের মানসিক তপস্যা করিয়ে নেন। এইটুকুতে কাতর হলে চলবে?